আমি ডক্টর পরিমল সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, স্কুল অফ এডুকেশন, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করতে এসেছি একটি প্রকল্প, যা হলো এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রকল্পের অধীনে অডিও ভিজুয়াল লেকচার। এই প্রকল্পের অধীনে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগের অন্যতম যে ইনস্টিটিউট সেটা হলো IITE, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন, গান্ধীনগর, গুজরাট। তারা এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রিজিওনাল ল্যাঙ্গুয়েজে যে বিএড কোর্সের বিভিন্ন মেটেরিয়াল, অডিও ভিজুয়াল মেটেরিয়াল তারা তৈরি করছে এবং এই প্রকল্পটি গুজরাট গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল সহায়তায়, অর্থাৎ আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে। আজকের এই অডিও ভিজুয়াল বক্তৃতায় সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি স্বাগত জানাই। আজকের এই বক্তৃতায় আমি যে বিষয়টা উত্থাপন করব বা আলোচনা করব সেটা হলো শ্রেণীকক্ষ পরিবেশে সামাজিক গোষ্ঠীর গতিধর্মিতা। তো আমাদের এই বিষয়টা আলোচনার পূর্বে আমাদের কিছু বিষয় সম্পর্কে একটু জানা দরকার, যেমন সামাজিক গতিধর্মিতা বা গোষ্ঠীর গতিধর্মিতা এবং শ্রেণীকক্ষ পরিবেশ। আমরা সকলেই জানি যে শ্রেণীকক্ষ পরিবেশ একটা এমন পরিবেশ যেই পরিবেশের মধ্যে আমাদেরকে সব রকমের একটা অনুকূল পরিস্থিতি আমাদের তৈরি করতে হয়, যাতে করে একজন শিক্ষার্থী নির্বিঘ্নে এবং উইদাউট এনি হেজিটেশন সে ভালো করে তার সেই শিখন সম্পন্ন করতে পারে। তার জন্য এই শ্রেণীকক্ষ পরিবেশ নিয়ে পৃথিবীতে বিভিন্ন এডুকেশনিস্ট, সমাজবিজ্ঞানী এবং বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন। কারণ শিক্ষা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা তো সকলেরই জানা। তাই এই শিক্ষার কাজে কোনো রকমের ত্রুটি না করে শিক্ষার কাজে যাতে সেই শিক্ষাটাকে একদম 100% অর্থাৎ 100% যাতে আমরা গ্রহণ করতে পারি, তার জন্য বিভিন্ন ধরনের গবেষণা কিন্তু সারা পৃথিবীতে হয়েছে। তাহলে এই যে আজকের যে সোশ্যাল গ্রুপ ডিনামিক্স, এই সোশ্যাল গ্রুপ ডিনামিক্সও কিন্তু এরকমই একটা গবেষণার ফসল। এবং সেই গবেষণাটা কে করেছিলেন এবং তার যে প্রকাশিত তথ্য অনুযায়ী সোশ্যাল গ্রুপ ডিনামিক্স এর উপরে কিন্তু নির্ভর করে একটা শ্রেণীকক্ষে কতটা উৎকর্ষতার সঙ্গে তাদের পঠন পাঠনকে পরিচালিত করবে। তাই আজকের এই আলোচনার মধ্যে আমরা জানব সোশ্যাল গ্রুপ ডিনামিক্স কীরকমভাবে এফেক্টিভ হয়, বা সোশ্যাল গ্রুপস ডিনামিক্স কেন গুরুত্বপূর্ণ, সোশ্যাল গ্রুপস ডিনামিক্সের বিভিন্ন রকমের বিষয় নিয়ে আমরা এখানে কিন্তু আজকে আলোচনা করব। এবং তার পাশাপাশি যে একটা গ্রহণযোগ্য বা এফেক্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট কেমন হয়, বা একটা এনভায়রনমেন্ট কেন আজকে খুব এফেক্টিভ হওয়া জরুরি, সেইটা এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে এখানে আমি এই আলোচনাটা করব। তো প্রথমত এখানে যে বিষয়টা আমি বললাম যে আলোচনাগুলো করব সেগুলোকে যদি আমি আরও অবজেক্টিভলি দেখি, একদম টু দ্য পয়েন্ট দেখি, তাহলে বিষয়গুলো এরকম দাঁড়ায় যে এখানে আমি দেখব যে মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ গ্রুপ ডায়নামিক্স, অর্থাৎ দলীয় যে গতিধর্মিতা, তার অর্থ, তার ধারণা কি। আমি এখানে দেখব যে মিনিং অফ ক্লাসরুম এনভায়রনমেন্ট, অর্থাৎ শ্রেণীকক্ষ পরিবেশ তার কেমন হয়, তার অর্থ কী, তার ব্যাখ্যা কী, সেটা আমি দেখব। এখানে আমি দেখব যে ইম্পর্টেন্স অফ গ্রুপ ডিনামিক্স, কেন এই গোষ্ঠীগত গতিধর্মিতা গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো কিন্তু আমি এখানে আজকে আলোচনার মধ্যে রাখব। এবং তার পাশাপাশি আমি এখানে আলোচনা করব যে একটা বেসিক ফিচার্স অফ কন্ডিউসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট, একটা অনুকূল শ্রেণীকক্ষ পরিবেশের মৌলিক বৈশিষ্ট্যগুলো কেমন হওয়া উচিত। অনুকূল শ্রেণীকক্ষ পরিবেশের মৌলিক বৈশিষ্ট্যগুলোর বিভিন্ন রকমের বর্ণনা এখানে আমি করব। এখানে আলোচনা করা হবে ওয়েজ, স্ট্র্যাটেজিস টু মেনটেন অ্যান্ড সাস্টেইন এ কন্ডিউসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট, অর্থাৎ একটি উপযোগী শ্রেণীকক্ষ পরিবেশ বজায় রাখা এবং বজায় রাখার উপায়, কৌশল, এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে আমি এখানে আলোচনা করব। তো আলোচনার শুরুতে মোটামুটি আমি একটা লার্নিং যে অবজেক্টিভস, অর্থাৎ শিখনের যে বিভিন্ন উদ্দেশ্য, এই বক্তৃতার মাধ্যমে আমাদের যে শিখন হবে তার বিভিন্ন রকমের উদ্দেশ্যগুলো কিন্তু আমি আগে বললাম। এখন আমি একটা একটা করে আলোচনার মধ্য দিয়ে যাব যে এই লার্নিং অবজেক্টিভসগুলো আমাদের কিভাবে আমরা আমাদের প্রাপ্ত করব।
তো প্রথমত হচ্ছে যে গোষ্ঠীর গতিধর্মিতা, গ্রুপ ডিনামিক্স। তো এই গ্রুপ কথাটার সঙ্গে কিন্তু আমরা আগে থেকেই ভীষণভাবে পরিচিত। গ্রুপ কাকে বলে? গ্রুপের আরেকটা ভালো বাংলা যদি আমরা বলি সেটা হচ্ছে দল। আমরা যদি একেবারে এটাকে যদি আরেকটু আঙ্গিকে বিচার করার চেষ্টা করি, যদি আমরা বলি যে যদি একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য সিভিলাইজেশন যদি আমরা দেখি, একেবারে সভ্যতার শুরুতে যবে থেকে মানুষ আস্তে আস্তে পৃথিবীতে তাদের রাজত্ব বা তাদের যে বুদ্ধি এবং তাদের যে সৃজনশীলতার মাধ্যমে অন্যান্য প্রাণীদের থেকে যে মানুষ আলাদা হয়ে উঠল, এবং সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে আসে সেটা কিন্তু মানুষের এই যে বেঁচে থাকা, মানুষের যে অগ্রগতি, মানুষের যে সৃজনশীলতা, সেটা কিন্তু কোনো একার ইতিহাস নয়, সেটা কিন্তু গ্রুপ অ্যাক্টিভিটি। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ অনেক কিছু একা একা করে ঠিকই, বা একা একা তার অনেক খ্যাতি হয়েছে ঠিকই, কিন্তু দেখা যাবে তার পেছনে যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে কিন্তু সেটা কিন্তু গ্রুপ অ্যাক্টিভিটি। বা একেবারে প্রথম দিকে যখন মানুষ একেবারে প্রিমিটিভ সোসাইটি যদি আমরা বলি, আদি সোসাইটি একেবারে, সেখানে কিন্তু মানুষ শিকার করে তাদের জীবনযাপন করত। সেই শিকার করতে গিয়ে কিন্তু কোনো মানুষ একা একা শিকার করতে যায়নি, সেখানেও কিন্তু মানুষ দলবদ্ধভাবে শিকার করত, এবং দলবদ্ধভাবে বিভিন্ন রকমের প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে মানুষ লড়াই করত। কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো বিভিন্ন জন্তু জানোয়ারের বিরুদ্ধে লড়াই করা। অর্থাৎ মানুষের ইতিহাস যদি আমরা খুব সংক্ষিপ্তভাবে বলি তাহলে সেটা হচ্ছে যে সেটা কিন্তু দলবদ্ধভাবে বেঁচে থাকার ইতিহাস। তাহলে এই যে দলবদ্ধভাবে হয়ে বেঁচে থাকাটা, এটা কিন্তু মানুষের একেবারে ইনহেরেন্ট একটা ট্রেট বা ইনহেরেন্ট একটা কোয়ালিটি। অর্থাৎ মানুষ দলবদ্ধভাবেই বেঁচে থাকতে চায় এবং সেটাই হচ্ছে তার ইতিহাস। এবং এই গোড়া থেকে আমি আলোচনাটা এই কারণে করলাম যে সেটা কিন্তু সামাজিক বিভিন্ন স্পেয়ারে যদি আমি দেখি, শুধুমাত্র ক্লাসরুম নয়, যদি সামাজিক বিভিন্ন স্পেয়ারে আমি দেখি, সেখানেও কিন্তু মানুষ দলবদ্ধভাবেই কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিজের মধ্যে নিজেদেরকে নিযুক্ত করে। কারণ মানুষ যখন দলবদ্ধভাবে থাকে তখন মানুষের শক্তি, ক্ষমতা, তারপরে মানুষের কোনো কিছু পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা, কোনো সমস্যা সমাধান করা, মানুষ নিজেকে অনেক নিরাপদ মনে করে। কারণ মানুষের বিভিন্ন রকমের যে চাহিদাগুলো রয়েছে তার মধ্যে নিরাপত্তাহীনতার চাহিদাও কিন্তু রয়েছে, যেটা ম্যাসলো বলেছেন। শুধুমাত্র অন্ন, বস্ত্র বা খাওয়া ফিজিওলজিক্যাল নিড কিন্তু নয়, তার পাশাপাশি আর ইনসিকিউরিটিও কিন্তু একটা বড় নিড মানুষের, যেটা কিন্তু মাসলো তার যে নিড হায়ারার্কি থিওরি সেখানে কিন্তু তিনি এটা বলেছেন। যার ফলে মানুষ এই নিরাপদ বোধ করে যখন সে দলবদ্ধভাবে থাকে। তাহলে এটা আমি একটা মোটামুটি যে দল বা গ্রুপ, তার যে ইতিহাস, তার কেন মানুষ দলবদ্ধভাবে বাঁচে, সেটা এই কারণে আলোচনা করলাম কারণ এটা আমাদের এই ক্লাসরুমের ক্ষেত্রেও কিন্তু অনেকটা প্রাসঙ্গিক হবে। ক্লাসরুমের পার্সপেক্টিভ নিয়ে আমি আলোচনা করব নিশ্চিতভাবে, কিন্তু আজকে যে এই যে মানুষের যে গ্রুপ, এর ইতিহাসটা একটু আমাদের জানা দরকার। আমরা যদি পরবর্তীকালে আসি যে শিক্ষা বিজ্ঞানের অন্যান্য বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বা সমাজতত্ত্ব বা সোশিওলজির বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে, সেখানে আরেকটা জিনিস আমরা পাবো যে গ্রুপ সংক্রান্ত যে গ্রুপের বিভিন্ন রকমের টাইপস। সেখানে কিন্তু আমরা দেখব যে প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, টার্সিয়ারি গ্রুপ, ইন গ্রুপ, আউট গ্রুপ। এই সমাজের মধ্যে মানুষ যে বিভিন্ন গ্রুপে বিলং করে, সেই গ্রুপগুলোকেও এই শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে এবং আমাদের যে সমাজবিজ্ঞান বা অন্যান্য কোনো ম্যানেজমেন্ট স্টাডির ক্ষেত্রেও হতে পারে, সেখানেও কিন্তু সেগুলোকে ক্যাটেগরাইজ করা হয়েছে। কারণ এটা করলে কি হয়, মানুষ সম্পর্কে বিভিন্ন বা গ্রুপ সম্পর্কে বিভিন্ন ধারণা করা যায়, এবং সেই ধারণা থেকে তাদেরকে নিয়ে ডিল করা, তাদেরকে নিয়ে পর্যালোচনা করতে কিন্তু অনেক সুবিধা হয়। তাহলে এখানে যেমন আমরা আজকে ক্লাসরুমের পরিপ্রেক্ষিতে গ্রুপ ডিনামিক্স ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, তাই গ্রুপ ডিনামিক্স বা গতিধর্মিতা আলোচনা করার আগে গ্রুপ সম্পর্কে ভালো করে জেনে নেওয়াটা দরকার। তার জন্য আজকে গ্রুপের যে ইতিহাস, মানুষের দলবদ্ধভাবে বেঁচে থাকার যে ইতিহাস, দলবদ্ধভাবে লড়াই করার যে ইতিহাস, সেটা থেকে আমি শুরুটা করলাম। এবং সেখান থেকে আমি এলাম কোথায়? আমি এলাম যে বিভিন্ন রকমের যে ভাগ, প্রাইমারি গ্রুপ। অর্থাৎ প্রাইমারি গ্রুপের যদি এক্সাম্পল আমরা বলি, সেটা হচ্ছে যে পরিবার, যাদের প্রতিদিন নিজেদের মধ্যে দেখা হয়, একই একটা ছোট্ট পরিসরের মধ্যে তারা থাকে, তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, তাদের মধ্যে একটা মিউচুয়াল ডিপেন্ডেন্সি রয়েছে। আবার যদি আমরা সেকেন্ডারি গ্রুপ দেখি, সেখানে তাদের যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো অনেকটাই ভলান্টিয়ারি। তারা সবসময় যে একেবারে মিউচুয়ালি সব কিছু ডিপেন্ডেন্ট হচ্ছে তা নয়, তারা তাদের প্রয়োজন ভিত্তিক মিশছে। আমরা একটা টার্সিয়ারি গ্রুপ দেখেছি, তার বিভিন্ন রকমের এক্সাম্পল রয়েছে। তাহলে এগুলো হচ্ছে গ্রুপের পার্সপেক্টিভ। কিন্তু আজকের আলোচনা কিন্তু গ্রুপ পার্সপেক্টিভ নয় বা গ্রুপের ইতিহাস জানা নয়, শুধুমাত্র এই গ্রুপ ডিনামিক্সের সঙ্গে
যেহেতু গ্রুপ বিষয়টা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, বা শ্রেণীকক্ষের পরিপ্রেক্ষিতে গ্রুপ ডিনামিক্সটা কেমন, সেই জন্য আমি গ্রুপটাকে এখানে লিঙ্ক করার চেষ্টা করলাম। তাহলে এখানে হচ্ছে যে এখন মূলত বিষয়টা হচ্ছে যে ডিনামিক্স মিন্স চেঞ্জ, অর্থাৎ গ্রুপ ডিনামিক্স তাহলে আমরা কী ধরতে পারি? একটা দল বা তার একটা গোষ্ঠী, তাদের যে বিহেভিয়ারাল বিভিন্ন রকমের চেঞ্জ, তাদের বিহেভিয়ারাল যে সমস্ত বিভিন্ন ধরনের যে চেঞ্জগুলো হয়, সেগুলোই আজকে কিন্তু আমাদের এখানে আলোচনা আমরা করব। এখন কথা হচ্ছে যে এই গোষ্ঠীর গতিধর্মিতা হলো, এটা একটি গোষ্ঠীর গতিবিদ্যা বোঝার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি, এটা একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ। তাহলে আমি আগেই বলেছি যে এই যে ক্লাসরুম, শ্রেণীকক্ষ, তার যে অ্যাক্টিভিটি, তার মধ্যে যে পারফরমেন্স, তার মধ্যে যে মিথস্ক্রিয়া, এগুলো নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে, এবং গবেষণায় দেখা গেছে যে কোন ফর্মে সবচেয়ে বেশি আমরা প্রোডাক্টিভ হতে পারি ক্লাসরুমের ক্ষেত্রে। সেই প্রোডাক্টিভ হতে গিয়ে এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো এসেছে। যেমন এখানে আজকে আমরা আলোচনা করব গতিধর্মিতা, অর্থাৎ এই গতিধর্মিতা একটা কিন্তু সায়েন্টিফিক অ্যাপ্রোচ, বৈজ্ঞানিক ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে আমরা কিভাবে একটা ক্লাসরুমের মধ্যে এই যে গতিধর্মিতার যে সায়েন্টিফিক অ্যাপ্রোচের মাধ্যমে বেনিফিটেড হতে পারি। তো সেই আলোচনাটাই কিন্তু এখানে আমি করতে যাচ্ছি। তো ইতিমধ্যে আমরা একটা বিষয় জেনেছি যে ডিনামিক্স বলতে আমরা কি বুঝি, বা গ্রুপ ডিনামিক্স বলতে তাহলে আমরা কি বুঝবো। তাহলে আমরা ডিনামিক্স বলতে বা ডাইনামিক্স বলতে আমরা বুঝি সেটা হচ্ছে যে একটা চেঞ্জ বা একটা পরিবর্তন। তাহলে কিসের পরিবর্তন? এখানে গ্রুপ ডিনামিক্স মানে হচ্ছে একটা গ্রুপের যে বিহেভিয়ারাল চেঞ্জ, বা তাদের ব্যবহার যে তাদের যে মিথস্ক্রিয়ার যে বহিঃপ্রকাশ, তার যে চেঞ্জ, সেই কথাই কিন্তু এখানে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তাহলে এটি একটি মিথস্ক্রিয়ামূলক মনস্তাত্ত্বিক সম্পর্ককে বোঝায়, যেখানে একটি গোষ্ঠীর সদস্যরা অনুভূতি এবং আবেগের উপর ভিত্তি করে একটি সাধারণ উপলব্ধি বিকাশ করে। তাহলে এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এতক্ষণ ধরে আমরা গ্রুপ সম্পর্কে জেনেছি, আমরা গ্রুপ তার যে বিভিন্ন রকমের ইতিহাস সম্পর্কে জেনেছি, গ্রুপের বিষয়টা আমরা জেনেছি, তার সঙ্গে ডিনামিক্স কথাটার সঙ্গে আমরা পরিচিত হলাম, এবং ডিনামিক্স মানে হলো চেঞ্জ, এবং গ্রুপ ডিনামিক্স মানে হলো গোষ্ঠীর গতিধর্মিতা। এবং এই যে গ্রুপ ডিনামিক্স অর্থাৎ এখানে কারা, এখানে বিভিন্ন রকমের যে একটা শ্রেণীকক্ষের মধ্যে যে শিক্ষার্থীরা রয়েছে, তাদের যে বিহেভিয়ারাল চেঞ্জ, সেটার মধ্যে আমরা এলাম। এবং এখন আমরা বলছি যে এই মিথস্ক্রিয়ার পিছনে কিন্তু একটা মনস্তাত্ত্বিক সম্পর্ক রয়েছে। তাহলে মনস্তাত্ত্বিক সম্পর্কটা কী, সেটাও একটু আমাদেরকে বোঝা দরকার। মনস্তাত্ত্বিক সম্পর্ক মানে যেটাকে আমরা বলছি সাইকোলজিক্যাল রিলেশনশিপ। আমরা যদি সমাজে বসবাসকারী শুধুমাত্র শ্রেণীকক্ষ নয়, সমাজে বসবাসকারী প্রতিটি মানুষেরকে নিয়ে যদি চর্চা করি, তাদের মন নিয়ে যদি চর্চা করি, তাদের গতিবিধি নিয়ে যদি চর্চা করি, তাহলে আমরা দেখব সেটা কিন্তু বেশিরভাগ যত গতিবিধি মানুষ করছে, সেটা যেমনি সামাজিক তেমনি কিন্তু মনস্তাত্ত্বিক। কারণ আমি কোন দিকে যাব, কোন দিকে হাঁটবো, বা কার সঙ্গে কী কথা বলবো, সেটা কিন্তু আমরা মানসিক মনে মনে আগে ঠিক করে নিই, বা আমাদের সবার প্রত্যেকের মনের মধ্যেই একটা কিন্তু উদ্দেশ্য থাকে। যদি আমি আরও বিষয়টাকে আরও পরিষ্কার করতে চাই, আমি যখন বাড়ি থেকে সকালবেলা কোনো একটা কাজের উদ্দেশ্যে বেরোই, তখন নিশ্চয়ই আমি রাস্তা ধরে শুধু একদিকেই হাঁটতে থাকি না। তার মানে আমার মস্তিষ্ক এবং আমার মন আমাকে গাইড করে, আমাকে সিগন্যাল দেয় যে আমি কোন দিকে যাব, কোন রাস্তাটা ধরবো, এবং কোন রাস্তাটা ধরলে আমি খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবো। তাহলে আমার মন আমাকে বলল যে কোন রাস্তাটা ধরবো। বা আমি যদি এটা ধরে নিই, আরেকটা এক্সাম্পল দিই, যে আমি বাড়ি থেকে বেরিয়ে কার সঙ্গে যাব, কার কাছে যাব, এবং কার সঙ্গে কথা বলবো। তার মানে আমার মনে মনে আমি ঠিক করে নিচ্ছি আমি কার সঙ্গে কথা বলবো। তাহলে আমার এই যে কার সঙ্গে ইন্টারেকশান করব, বা আমি কোন দিকে যাব, আমি কী ধরনের কথা বলবো, তাহলে গোটা ব্যাপারটাই কিন্তু হচ্ছে একটা সাইকোলজিক্যাল আসপেক্ট। তাহলে এই ইন্টারেকশান যেটা হচ্ছে, যেটাকে আমরা ডিনামিক্স বলছি, সেটা হচ্ছে এই ইন্টারেকশানটা মানে কিসের বেসিসে হচ্ছে? ইট ইজ বেসড অন সাইকোলজিক্যাল রিলেশনশিপ, এবং এই সাইকোলজিক্যাল রিলেশনশিপের ক্ষেত্রে এটা হচ্ছে। এবং গোষ্ঠীর গতিধর্মিতা যে কোনো পরিস্থিতিতে গ্রুপের সদস্যদের মধ্যে মিথস্ক্রিয়া এবং সম্পর্কের প্রবলতা বাড়ায়। ইন্টারেকশান অ্যান্ড দ্য ফোর্সেস। তাহলে এই যে গোষ্ঠীর গতিধর্মিতার সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি, গোষ্ঠীর গতিধর্মিতা এমন একটা বিষয় যেটা কি করে, যেটা মানুষের মধ্যে মিথস্ক্রিয়াকে বাড়ায় এবং সম্পর্কের একটা প্রবলতা আনে।
সম্পর্কটাকে অনেক বেশি স্ট্রেনদেন করে। তাহলে এটাকে যদি আমরা একটা আজকে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ অ্যান্ড অন দ্য কনটেক্সট অফ ক্লাসরুম এনভায়রনমেন্ট। সেই ক্লাসরুমের এনভায়রনমেন্টের ক্ষেত্রে কিন্তু দুটো কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? প্রথমত হচ্ছে যে ক্লাসরুমের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্ক, যে ইন্টারেকশন, সেটা যদি অনেক বেশি গভীর হয়, সেটা যদি অনেক বেশি ফ্রিকোয়েন্ট হয়, তাহলে কিন্তু তাদের যে শিক্ষা বা পাঠদানের ক্ষেত্রে কিন্তু সেটা অনেক ভূমিকা রাখে। আমরা কোনো একটা শ্রেণীকক্ষে যখন পাঠদান করি, সেখানে বিভিন্ন বিষয়কে আলোচনা করি, সে আলোচনা করতে গিয়ে আমরা চেষ্টা করি যাতে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে একটা মিথস্ক্রিয়া ঘটানো যায়। যদি সেটা ঘটানো না যায় তাহলে কিন্তু লেকচার মেথডের ক্ষেত্রে আমরা যেটা দেখি তার একটা বড় দুর্বলতা হচ্ছে যে সেখানে শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়ার প্রভাব কিন্তু খুবই কম। শিক্ষার্থীদের মধ্যে যদি মিথস্ক্রিয়ার প্রভাব কম হয় তাহলে তাদের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আলোচনা হয়, যে সমস্ত কনসেপ্টগুলো আলোচনা হয়, তার ক্লিয়ারিটি কিন্তু অনেক কমে যায়। আর যদি শিক্ষার্থীরা নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতে পারে, তাদের যে কগনিটিভ অ্যাসপেক্টে যে ডেভেলপমেন্টটা হয়, সেই জ্ঞানমূলক যে বিকাশ হয়, সেটা কিন্তু অনেক স্ট্রেনদেন হয় এবং তারা অনেক বেশি সুন্দর করে জিনিসগুলোকে আত্মস্থ করতে পারে। তাহলে এখান থেকেই কিন্তু মোটামুটি আমরা একটা ধারণা করে উঠতে পারি যে এই গ্রুপ ডিনামিক্সের ফলে একটা ইন্টারেকশান হচ্ছে এবং সেই ইন্টারেকশানের ফলে তাদের মধ্যে যে রিলেশনশিপ সেটা খুব সুন্দর হচ্ছে এবং গ্রুপের সদস্যদের মধ্যে মিথস্ক্রিয়ার কিন্তু একটা যে প্রভাব সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি এই আলোচনার মধ্যে রাখার চেষ্টা করলাম। যেটা 1930 সালে আমি আগেই বলেছিলাম যে এটা একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ, মানেই হচ্ছে একটা ক্লাসরুম ইন্টারেকশান, একটা ক্লাসরুমের এনভায়রনমেন্ট, একটা ক্লাসরুমের আউটপুট, একটা ক্লাসরুম কতটা প্রোডাক্টিভ, একটা ক্লাসরুমের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কীরকম হবে, একটা ক্লাসরুমের মধ্যে কী কী রকমের ইকুইপমেন্টস থাকবে, কী কী রকমের টেকনোলজি কীভাবে ইন্টিগ্রেশন হবে। অল দিজ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস অফ রিসার্চ। তাহলে উই আর ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট দিস কাইন্ড অফ রিসার্চ। যারা বিভিন্ন শিক্ষার বিভিন্ন রকমের পর্যালোচনা বা শিক্ষার বিভিন্ন রকমের বিষয়ের সঙ্গে যুক্ত, তারা এটা জানেন যে এটা নিয়ে প্রচুর গবেষণা কিন্তু হয় এবং এটাও কিন্তু একটা গবেষণারই ফল, যেটা 1930 সালে কার্ট লুইন এই বিষয়টাকে জনপ্রিয় করে তুলেছিলেন। তাহলে কার্ট লুইন এই গ্রুপ ডিনামিক্সকে 1930 সাল নাগাদ কিন্তু জনপ্রিয় করে তুলেছিলেন এবং আজকের ডেটেও কিন্তু এটা অত্যন্ত জনপ্রিয় একটা বিষয়। এখন কথা হচ্ছে যে আমরা দুটো বিষয়ই আলোচনার মধ্যে তুলে এনেছি, একটা হচ্ছে গ্রুপ ডিনামিক্স এবং হচ্ছে যে ক্লাসরুম এনভায়রনমেন্ট, এবং দুটো সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছি। এখন আমাদের ক্লাসরুম এনভায়রনমেন্ট সম্পর্কে একটু আরও বিস্তৃত ধারণা দরকার, যে ক্লাসরুম এনভায়রনমেন্ট কী এবং কেমন হওয়া উচিত, এই ধরনের বিভিন্ন বিষয় আমি আলোচনার মধ্যে এখন রাখছি। তো আমরা এই আলোচনা করতে গিয়ে যদি বলি, যেমন লার্নিং হ্যাপেন্স উইদিন আ মিক্স অফ ন্যাচারাল ফ্যাক্টরস, সার্কামস্টেন্সেস, ইনফ্লুয়েন্সেস অ্যান্ড সোশিও কালচারাল কনটেক্সট। তাহলে এটা হচ্ছে লার্নিংয়ের একটা প্রাথমিক একটা কন্ডিশন আমরা বলতে পারি, অর্থাৎ প্রাকৃতিক কারণ, পরিস্থিতি, প্রভাব এবং সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটের সংমিশ্রণে শেখা হয়। অর্থাৎ আমরা শিক্ষার্থীদেরকে যে পদ্ধতিতে শেখাই সেখানে এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলোর মধ্যে প্রথমত রয়েছে একটা ন্যাচারাল ফ্যাক্টরস, সেখানকার সার্কামস্টেন্সেস, সেখানকার পরিস্থিতি, প্রভাব, সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন বিষয় থাকে, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি খুব একটা ছোট্ট এক্সাম্পলের সাহায্যে আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে এরকম দাঁড়ায়, ধরুন কোনো একটা শ্রেণীকক্ষে পঠন পাঠন চলছে, হঠাৎ করে তার পাশ দিয়ে একটা বিকট যদি সাউন্ড করা হয়, যেই সাউন্ডটা কখনোই এক্সপেক্টেড নয় বা সেটা আমরা হ্যাবিচুয়েটেড নই, তাহলে কিন্তু পঠন পাঠনে কিন্তু ব্যাহত হতে পারে। এটা যেমন প্রাকৃতিক কারণ আমি বললাম, যেমন মেঘ ডাকছে খুব জোর এবং বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু আমার ক্লাসরুমের এনভায়রনমেন্টকে কিন্তু প্রভাবিত করতে পারে। তো এই ধরনের বিভিন্ন রকমের ফ্যাক্টর রয়েছে, সার্কামস্টেন্সেস রয়েছে। যেমন পাশে যদি প্রচণ্ড হইহুল্লোড় হয় কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বা শ্রেণীকক্ষের পাশে, তাহলে কিন্তু ক্লাসরুমের অ্যাক্টিভিটি ব্যাহত হতে পারে। তাহলে এইগুলো সবই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা ক্লাসরুমের ক্ষেত্রে। আমরা আগে দেখব যে আরও কী কী রকমের এরকম ফ্যাক্টর রয়েছে। তো একটি শ্রেণীকক্ষ হলো ছাত্র এবং শিক্ষকদের জ্ঞান এবং শেখার জন্য একটি নিরাপদ স্থান। অর্থাৎ
A classroom is a safe space for students and teachers to foster knowledge and learning. এবং আমরা এই যে সেফ প্যাসেজ বা সেফ এনভায়রনমেন্ট এটা নিশ্চিত করি যে কোনো পঠন পাঠন শুরু করার আগে। তার জন্য এটা বুঝতে গেলে যদি আমরা কোনো একটা বিদ্যালয়, কোনো একটা মহাবিদ্যালয় বা কোনো একটা বিশ্ববিদ্যালয়কে দেখি বা সেগুলো যখন প্রস্তুত করা হয় তখন আমরা কি দেখি? তখন আমরা দেখি সেখানকার প্রাকৃতিক পরিবেশ কেমন, সেখানকার আশেপাশের সার্কামস্টেন্সেসটা কেমন, সেখানে শিক্ষার্থীরা কতটা নিরাপদ, সেখানে কোনো রকমের ডিস্টারবেন্সেস, কোনো রকম ক্যাওটিক পরিস্থিতি তৈরি হতে পারে কি না, এ সমস্ত বিবেচনা করে খুব সুন্দর একটা মনোরম পরিবেশে কিন্তু আমরা শিক্ষার একটা প্রতিষ্ঠান বা সেখানে শ্রেণীকক্ষগুলো সেভাবে আমরা তৈরি করি যাতে করে সেটা নয়েজ ফ্রি হয়, সেটা পর্যাপ্ত পরিমাণে সেখানে লাইট পাওয়া যায়, সেখানে কোনো রকম বাইরের ডিস্টারবেন্সেস না আসে। তাহলে এগুলো হচ্ছে একটা নিরাপদ পরিবেশ বলা যায়। তার কারণ আমরা যদি ভারতবর্ষের ইতিহাস দেখি এই প্রসঙ্গে, তাহলে আমরা দেখব আমাদের যারা মনি ঋষিরা ছিলেন, যারা জ্ঞানীগুণী মানুষ ছিলেন, তারা কিন্তু একসময় বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে, বন জঙ্গলে, যেখানে একটা শান্ত পরিবেশ, যেখানে কোনো রকম ডিস্টারবেন্স নেই, সেখানে তারা কিন্তু বিভিন্ন রকমের বিদ্যা চর্চা করতেন। এবং যে সমস্ত গুরুগৃহ বা গুরুকুলগুলো ছিল সেগুলো কিন্তু একটা প্রাকৃতিক সুন্দর পরিবেশের মধ্যে সেগুলো স্থাপন করা হয়েছিল। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই নিরাপদ স্থান। সেগুলো নিরাপদ স্থান না হলে এই জ্ঞান বা জ্ঞানের চর্চা হতে পারে না। এটা কিন্তু আমাদের একেবারে ভারতীয় ঐতিহ্য এবং ভারতীয় যে বিদ্যা বা জ্ঞানের যে ইতিহাস বা গুরুকুল সিস্টেমের যে ইতিহাস, যেটা বৈদিক এডুকেশন সিস্টেম, সেখান থেকেই কিন্তু আমরা এটা জানি। দ্বিতীয়ত হলো শ্রেণীকক্ষের পরিবেশ হলো ক্লাসের সামাজিক, মানসিক এবং শিক্ষামূলক উপাদানের মিশ্রণ। ইতিমধ্যে আমি বলেছি দ্য ক্লাসরুম এনভায়রনমেন্ট ইজ এ ব্লেন্ড অফ সোশ্যাল, ইমোশনাল, ইনস্ট্রাকশনাল এলিমেন্টস অফ দ্য ক্লাস। তাহলে একটা শ্রেণীকক্ষের পরিবেশ কেমন হবে? একটা শ্রেণীকক্ষের পরিবেশের মধ্যে একটা অনুকূল সামাজিক পরিবেশ, একটা পরিস্থিতি থাকবে, একটা ইমোশনাল পরিস্থিতি থাকবে, একটা ইনস্ট্রাকশনাল এলিমেন্টস এগুলো সঠিক থাকবে। এগুলোর সংমিশ্রণ যদি ঠিকঠাক মতো হয় তবেই কিন্তু আমরা একটা ভালো ক্লাসরুম বা একটা ক্লাসরুমের যে পরিবেশ সেটাকে সিকিউর পরিবেশ বা নিরাপদ স্থান হিসেবে কনসিডার করতে পারি। এখন আমরা মোটামুটি গ্রুপ ডিনামিক্স কাকে বলে এবং একটা শ্রেণীকক্ষ পরিবেশে গ্রুপ ডিনামিক্সের যে সম্পর্ক সেটা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছি। এখন মোটামুটি এই আলোচনার মধ্যে আমি যাচ্ছি যে গোষ্ঠীর গতিধর্মিতার গুরুত্ব কী, অর্থাৎ ইম্পর্টেন্স অফ গ্রুপ ডাইনামিক্স। অর্থাৎ কেন এই গুরুত্ব যদি না থাকে তাহলে আমরা এখানে বিষয়টাকে নিয়ে আজকে আলোচনা করছি কেন? তাহলে নিশ্চয়ই কার্ট লুইন যখন এটা নিয়ে রিসার্চ করেছিলেন, চিন্তাভাবনা করেছিলেন এবং 1930 সালের একটা বিষয়, সেটা আজকের ডেটেও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকে এখানে আলোচনা করব। ইট ইজ এসেনশিয়াল ফর এফেক্টিভ প্র্যাকটিস উইথ এনি টাইপ অফ টাস্ক। আমরা জানি কোনো একটা শ্রেণীকক্ষে বিভিন্ন রকমের টাস্ক আমাদের শিক্ষার্থীরা সম্পূর্ণ করে থাকে। শিক্ষকরা যেরকমভাবে নির্দেশ দেয়, ইনস্ট্রাকশন দেয়, সেই অনুযায়ী তারা বিভিন্ন রকমের টাস্ক করে থাকে। তাহলে এই বিভিন্ন রকমের টাস্ক করার জন্য শিক্ষার্থীদের অ্যাটেনশান কিন্তু অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের যে বিভিন্ন যে জ্ঞানের যে বিভিন্ন যে স্তর রয়েছে বা বিভিন্ন ডোমেনগুলো রয়েছে সেগুলো অত্যন্ত জরুরি। তাহলে এতগুলো বিষয় যদি এফেক্টিভলি আমরা ঠিকঠাক করে রাখতে পারি তবেই কিন্তু একটা বিভিন্ন রকমের কাজ আমরা খুব সুস্থভাবে করতে পারি। তাহলে এখানে এই গ্রুপ ডিনামিক্সের অন্যতম একটা ইম্পর্টেন্স হলো এটা যে কোনো ধরনের কাজের সাথে কার্যকর অনুশীলনের জন্য একটি অপরিহার্য বিষয়। তাহলে যে কোনো টাস্ক যখন আমরা ক্লাসরুমে করব এটা এনশিওর করবে সেই কাজটা কত সুন্দর করে করা যায়। দ্বিতীয়ত হলো এটা অনুৎপাদনশীল সভা বা প্রচার করে না। যদি গ্রুপ ডিনামিক্স আমরা ফলো করি বা এর যে মেকানিজম রয়েছে সেগুলো যদি ফলো করি তাহলে দেখব যে ক্লাসরুম সিচুয়েশানে বা শ্রেণীকক্ষ পরিবেশে কোনো এমন কিছু হবে না যেটা প্রোডাক্টিভ নয়। দিনের শেষে বা একটা নির্দিষ্ট সময়ের শেষে আমরা এটা এনশিওর করার চেষ্টা করব যে একটা প্রোডাক্টিভ কিছু কিন্তু আমরা করতে পেরেছি। তাহলে এই গ্রুপ ডিনামিক্সের একটা অন্যতম বৈশিষ্ট্য বা গুরুত্ব হলো এটা সবসময় আমাদেরকে হেল্প করে একটা প্রোডাক্টিভ শ্রেণীকক্ষে একটা প্রোডাক্টিভ কিছু করার, অর্থাৎ একটা উৎপাদনশীল বা আমরা যদি সেখানে কোনো একটা আউটকাম যদি বলি
যেখানে লার্নিং আউটকাম যদি বলি সেটা অনেক ভালো বক্তব্য হয়, তাহলে সেই লার্নিং আউটকামটাকে আমরা নিশ্চিত করতে পারি। তৃতীয়ত হলো ব্যক্তিগত সদস্য বা গোষ্ঠী সামগ্রিকভাবে বিভিন্ন উপায়ে উপকৃত হয়। ইন্ডিভিজুয়াল মেম্বার্স অর গ্রুপ অ্যাজ এ হোল বেনিফিট ইন সেভারেল ওয়ে। অর্থাৎ যদি কোনো একটা ক্লাসরুমের গতিধর্মিতা বা গ্রুপ ডিনামিক্সটা ঠিক থাকে, বা যদি সেই বিষয়গুলো আমরা ফলো করি, তাহলে অন্তত এটুকু নিশ্চিত করতে পারি যে শুধুমাত্র একটা শ্রেণীকক্ষের মধ্যে শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি বেনিফিটেড হবে বা কোনো সিঙ্গেল একটা স্টুডেন্ট বেনিফিটেড হবে সেরকম কিন্তু নয়, সেখানে গ্রুপ মেম্বাররাও কিন্তু বেনিফিটেড হতে পারে, বিভিন্ন রকমভাবে বেনিফিটেড হতে পারে। তাহলে অল দিজ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশনস অফ দ্য গ্রুপ ডিনামিক্স ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন। আমরা বলতে পারি অল দিজ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইস্যুস that can be achieved through this group dynamics in the classroom situation. চতুর্থত হলো অন্তর্নিহিত গোষ্ঠীর গতিধর্মিতা হলো সমাজের বহু সাংস্কৃতিক বৈচিত্র্য। আন্ডারলাইং গ্রুপ ডিনামিক্স ইজ দ্য মাল্টিকালচারাল ডাইভার্সিফিকেশন অফ দ্য সোসাইটি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন আলোচনার মধ্যে বিভিন্ন সময়ে আমরা একটা শ্রেণীকক্ষকে, এবং আমরা যদি বিদ্যালয়ের কোনো শ্রেণীকক্ষ যদি ভালো করে আমরা অবজার্ভ করি, প্রত্যক্ষণ করি, তাহলে দেখব সেখানে সমাজের সব রকমের মানুষেরই কিন্তু রিপ্রেজেন্টেটিভ সেখানে আসে। আমরা যদি ভারতবর্ষের কোনো একটা শ্রেণীকক্ষকে কল্পনা করি, তাহলে আমরা কি দেখতে পাবো? ভারতবর্ষ বিভিন্ন রকমের স্ট্র্যাটিফিকেশান রয়েছে, মানুষের মধ্যে ইনকাম লেভেলের বিভিন্ন রকমের অসামঞ্জস্য রয়েছে, মানুষের জাতপাত, বিভিন্ন রকম ধর্মীয়ভাবে মানুষের মধ্যে বিভক্তি রয়েছে, মানুষ বিভক্ত। তাহলে এই যদি ভারতীয় সমাজ হচ্ছে পৃথিবীর মধ্যে আমার মনে হয় সবচাইতে উল্লেখযোগ্যভাবে একটা ডাইভার্স একটা সোসাইটি, অর্থাৎ এত বৈচিত্র্যতা পৃথিবীর অনেক কম দেশেই দেখা যায়, যেখানে মানুষের ভাষা, মানুষের সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ, মানুষের কথাবার্তা, এর মধ্যে বিভিন্নতা রয়েছে, এবং বিশেষ করে সাংস্কৃতিক বিভিন্নতা কিন্তু অনেক বেশি। তাহলে আমরা যখন কোনো একটা বিদ্যালয় সমাজের মধ্যে গড়ি, তখন কিন্তু আমরা এটা ভেবে গড়ি না যে এই বিদ্যালয়টা শুধুমাত্র ইসলাম ধর্মের মানুষদের জন্য, এই বিদ্যালয়টা শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষদের জন্য, এই বিদ্যালয়টা শুধুমাত্র যারা সমাজে আপার হায়ারার্কিতে বিলং করে তাদের জন্য। এটা কিন্তু কখনই আমরা করি না। তাহলে ভারতবর্ষের একটা ক্লাসরুম মানে হচ্ছে গোটা ভারতবর্ষের একটা সিনারি আমরা সেখানে দেখতে পাই, একটা বৈচিত্র্যতা দেখতে পাই। তাহলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা ক্লাসরুম ডাইভার্স হবে, এবং সেই বিষয়টাকেই কিন্তু গ্রুপ ডিনামিক্স কিন্তু এনশিওর করে। অর্থাৎ মাল্টিকালচারাল ডাইভার্সিফিকেশন অফ দ্য সোসাইটি ইট ইজ মোস্ট এফেক্টিভলি কনসিডার ইন দ্য গ্রুপ ডিনামিক্স। পঞ্চমত হলো গোষ্ঠীর ভবিষ্যৎ কার্যকারিতা এবং গতিধর্মিতা প্রভাবিত হয়। দ্য ফিউচার ফাংশনিং অফ দ্য গ্রুপ ইজ ইনফ্লুয়েন্সড বাই গ্রুপ ডিনামিক্স। একটা শ্রেণীকক্ষের মধ্যে গ্রুপ ডিনামিক্সকে নিয়ে পর্যালোচনা করা অত্যন্ত দরকার, তার কারণ এটা এনশিওর করে, ইট এনশিওর দ্য ফিউচার ফাংশনিং অফ দ্য গ্রুপ অ্যাজ ইনফ্লুয়েন্সড বাই গ্রুপ ডিনামিক্স। অর্থাৎ একটা গোষ্ঠী ভবিষ্যতে তারা কী ধরনের ফাংশনিং করবে সেটাও কিন্তু এখানে এর মাধ্যমে এনশিওর করা যায়। সদস্যদের অংশগ্রহণের সুবিধা দেয়, ফেসিলিটেটস দ্য পার্টিসিপেশন অফ দ্য মেম্বার্স। যে সমস্ত সদস্যরা বিভিন্ন গ্রুপের বিভিন্ন অ্যাক্টিভিটিজের সঙ্গে যুক্ত হলো, তাদের বিভিন্ন রকমের ফেসিলিটিস প্রদান করে। ইট ফেসিলিটেটস দ্য পার্টিসিপেশন অফ দ্য গ্রুপস। তাহলে এই যে বিভিন্ন রকমের যে ইস্যুসগুলো নিয়ে আমি আলোচনা করছি, যেগুলো গ্রুপ ডিনামিক্সের সঙ্গে সম্পর্কিত, এবং তাই আমরা অন্তত এটুকু বলতে পারি যে গ্রুপ ডিনামিক্স একটা ক্লাসরুম সিচুয়েশনের জন্য, একটা ক্লাসরুমের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবং এখানে আরও রয়েছে বিষয় কিছু, যেমন হচ্ছে যে ইট হেল্পস টু অ্যাচিভ দ্য গোলস অফ দ্য গ্রুপ ইন কানেকশন উইথ দ্য পার্টিসিপেশন অ্যান্ড স্যাটিসফ্যাকশন অফ দ্য গ্রুপ। যে কোনো গ্রুপ যখন ফরমেশন হয় তাদের নির্দিষ্ট একটা গোল থাকে। আমি অলরেডি প্রাথমিক গ্রুপ বা সেকেন্ডারি গ্রুপ, টার্সিয়ারি গ্রুপ, ইন গ্রুপ, আউট গ্রুপ, এরকম বিভিন্ন গ্রুপের উদাহরণ দিয়েছি। এখন কথা হচ্ছে যে যদি প্রাথমিক গ্রুপকে আমরা বাদ দিয়ে অন্যান্য গ্রুপগুলো দেখি, যেমন সেকেন্ডারি গ্রুপ, যখনই কোনো গ্রুপ বা প্রাথমিক গ্রুপের কথা যদি বলি আমরা, যখন কোনো একটা গ্রুপ ফরমেশন হয় বা কোনো একটা দল গঠন হয়, সেই দলের কিন্তু একটা মূল উদ্দেশ্য থাকে। যেমন আমরা যদি ভারতবর্ষের যে ক্রিকেট টিম,
এটাকে আমরা একটা গ্রুপ হিসেবে কল্পনা করতে পারি। যখন বিভিন্ন রাজ্য থেকে প্লেয়ারদেরকে এনে একটা গ্রুপের মধ্যে তাদেরকে সিলেকশন করে একটা গ্রুপের মধ্যে পাঠানো হয়, এবং যেদিন তারা মূল যে প্রতিপক্ষ তাদের সঙ্গে যখন তারা মাঠে খেলতে নামে, তার আগে কিন্তু একটা নির্দিষ্ট সময় তাদেরকে একসঙ্গে থাকার একটা ব্যবস্থা করা হয়। যেমন তারা একসঙ্গে প্র্যাকটিস করে, একসঙ্গে বিভিন্ন রকমের বিনোদনমূলক বিভিন্ন বিষয়ের সঙ্গে যুক্ত হয়। এটা করার পিছনে কিন্তু একটা বড় উদ্দেশ্য থাকে। এটার পিছনে করার বড় উদ্দেশ্য হলো, একটা মাঠে যখন কোনো একটা গ্রুপের মেম্বারদের মধ্যে একটা বন্ডিং খুব ভালো হবে, আন্তরিকতা ভালো হবে, একজন আরেকজনের সাইকোলজিটাকে ভালো বুঝবে, তখন কিন্তু তার একটা রিফ্লেকশন আমরা গেমের মধ্যে দেখতে পাবো। এবং একটা গ্রুপকে, একটা দলকে, একটা ক্রিকেট টিম হোক বা ফুটবল টিম হোক, তাকে যদি জিততে হয়, সেটা কিন্তু কোনো একার কোনো এফিসিয়েন্সিতে কিন্তু জেতা যায় না। আমরা বিভিন্ন রকম সময়ে দেখেছি, এটা প্রমাণিত হয়েছে যে গ্রুপ অ্যাক্টিভিটি যদি ভালো হয়, সেই দলকে কিন্তু হারানো যায় না। বিভিন্ন বিশ্বকাপগুলো যখন আমরা দেখি, তখন কিন্তু আমরা একটা গ্রুপের পারফরমেন্সকে লক্ষ্য করি। তাহলে এই গ্রুপের পারফরমেন্সটাকে আরও সুন্দর করা যায় এবং আরও স্যাটিসফাই হতে পারে মেম্বাররা, যদি এই গ্রুপ ডিনামিক্স এটাকে আমরা যদি এই অ্যাপ্রোচটাকে যদি আমরা গ্রহণ করি, এই অ্যাপ্রোচটাকে যদি আমরা ব্যবহার করি বা গ্রহণ করি, তাহলে দেখব সেই ক্ষেত্রে টোটাল গ্রুপের যে স্যাটিসফ্যাকশান, তাদের যে পার্টিসিপেশন, তার মধ্যে কিন্তু সুন্দর একটা গোল অ্যাচিভ করার একটা কিন্তু মেকানিজম কিন্তু সেখানে আমরা দেখতে পাই। এবং তার পরের গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইট ইনক্রিজেস দ্য ইন্টারপার্সোনাল অ্যাট্রাকশন। ইন্টারপার্সোনাল মানে হচ্ছে আন্তঃব্যক্তিক আকর্ষণটা বাড়ে। একটা গ্রুপ অ্যাক্টিভিটিতে যে সমস্ত মেম্বাররা আছে, তাদের মধ্যে যদি বাকি মেম্বারদের সম্পর্কে বিরূপ মানসিকতা থাকে, বাকি মেম্বারদের সম্পর্কে তাদের যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক না থাকে, সাইকোলজিক্যাল যে মেকানিজম সেটা ঠিক না থাকে, তাহলে কিন্তু তার ফল খুব ভালো হয় না। সবচেয়ে বড় কথা, শুধুমাত্র কোনো গোল অ্যাচিভ করাই নয়, তারা কোনো মিশনও সাকসেস করতে পারবে না। তার জন্য আমাদের এই বিষয়টা এনশিওর করা দরকার যে প্রত্যেকটা গ্রুপের মেম্বারদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক বা ইন্টারপার্সোনাল রিলেশন খুব ভালো। এটা যদি আমরা এরকম একটা এক্সাম্পল হিসেবে দেখি, আমরা যদি বিভিন্ন দেশের মানে যে আর্মি রয়েছে, যেমন ভারতবর্ষে যে আর্মি রয়েছে, যখন কোনো একটা বাইরের দেশের সঙ্গে যুদ্ধ হয়, সেখানে কিন্তু আমরা দেখি যে একজন আরেকজনের সঙ্গে একটা গ্রুপ ফরমেশনের ফলে বিভিন্ন যে ব্যাটালিয়নগুলো তৈরি হয়, সেখানে কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখা হয়। দীর্ঘদিন তাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকে, একজন আরেকজনকে বুঝতে পারে, তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটাও খুব সুন্দর হয়, যার ফলে কিন্তু তার একটা যখন যুদ্ধ হয় বা যখন প্রতিপক্ষের সঙ্গে একটা লড়াই হয়, তখন কিন্তু তার একটা পজিটিভ আমরা আসপেক্ট দেখতে পাই। তাহলে এখানে গ্রুপ ডিনামিক্স এনশিওর করে বিভিন্ন গ্রুপ মেম্বারদের মধ্যে যে ইন্টারপার্সোনাল যে অ্যাট্রাকশান, সেটাকেও কিন্তু এনশিওর করে। তারপরে রয়েছে, ইট ইনক্রিজেস দ্য কমিউনিকেশন প্রসেস অ্যান্ড ইন্টারেকশন প্যাটার্নস। একটা গ্রুপের মধ্যে যে মেম্বাররা রয়েছে, তাদের মধ্যে কমিউনিকেশনটা প্রপার না হয়, কমিউনিকেশন যদি না হয়, তাহলে বাকি জিনিসগুলো কিছুতেই সম্ভব নয়। তাহলে সেখানে তাদের মধ্যে একটা প্রপার কমিউনিকেশনের করার কথা এখানে বলা হয়েছে, এবং একটা প্রসেসের কথা বলা হয়েছে, একটা প্যাটার্নের কথা বলা হয়েছে। অর্থাৎ এটি যোগাযোগ প্রক্রিয়া এবং মিথস্ক্রিয়ার নিদর্শন বৃদ্ধি করে। অর্থাৎ ইট ইনক্রিজেস দ্য কমিউনিকেশন প্রসেস অ্যান্ড ইন্টারেকশন প্যাটার্নস। সো all these are the most important aspects in the entire process. তাহলে গ্রুপ ডিনামিক্সের এই যে বিভিন্ন বিষয়গুলো এখানে যে আলোচনা করছি ইম্পর্টেন্সের ক্ষেত্রে, এগুলো কতটা গুরুত্বপূর্ণ, যেটা আমাদেরকে একটা ক্লাসরুমের রেসপেক্টে কিন্তু ভাবতে হবে। ইট ইনক্রিজেস দ্য পাওয়ার অ্যান্ড কন্ট্রোল অফ দ্য গ্রুপ। এটি দলের শক্তি এবং নিয়ন্ত্রণ বৃদ্ধি করে। অর্থাৎ একটা গ্রুপকে যখন পরিচালনা করা হয়, তখন তার একটা পাওয়ারকে আমরা ফিল করতে পারি, এবং সেই পাওয়ারটা যদি নিয়ন্ত্রিত না হয়, তাহলে সেটা কিন্তু ডিভাস্টেটিং হতে পারে। সেটা কিন্তু যদি আনকন্ট্রোল থাকে, তাহলে যে কোনো রকমের ডিসফাংশন সেটা করতে পারে। যেমন এখানেও আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেখানে আমরা যদি এখানে অলরেডি আই হ্যাভ গিভেন দ্য এক্সাম্পল অফ ইন্ডিয়ান আর্মি, এবং সেই ইন্ডিয়ান আর্মির মধ্যে বিভিন্ন রকমের হায়ারার্কি থাকে। তারা সেই গ্রুপগুলোকে ফরমেশন করে, সেখানে একজন ক্যাপ্টেন থাকেন, একজন লেফটেন্যান্ট থাকেন, মেজর থাকেন। তাহলে এইভাবে কিন্তু গ্রুপটাকে একটা কন্ট্রোলিং মেকানিজমের সাহায্যে ফাংশনিং করানো হয়। তাহলে এই গ্রুপ ডিনামিক্স
এখানেও কিন্তু এই নিয়ন্ত্রণের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ একটা গ্রুপের মধ্যে যদি সেই নিয়ন্ত্রণ না রাখা যায় তাহলে কিন্তু ইন্ডিভিজুয়ালি সবাই যে যার মতো করে অ্যাক্টিভিটি করলে কিন্তু সেখানে একটা চরম ডিসইকুইলিব্রিয়াম হতে পারে, একটা ডিস্টারবেন্সেস হতে পারে, একটা বিশৃঙ্খলা হতে পারে। তাহলে এটাও কিন্তু এই গ্রুপ ডিনামিক্সের সাহায্যে এখানে এনশিওর করার কথা বলা হয়েছে। ইট ক্রিয়েটস ইম্প্যাক্ট অন রেশিয়াল, এথনিক অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে। এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা দেখছি যে এথনিক যে কালচার, এথনিক যে বিভিন্ন রকমের জনগোষ্ঠী, তারা বিভিন্ন দে আর আন্ডার থ্রেট, এবং সারা পৃথিবীতে বিভিন্ন রকমের ভাষা হারিয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে বিভিন্ন রকমের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, এবং অনেক জায়গাতে রয়েছে আমরা দেখি পৃথিবীর সেখানে এথনিক ক্লিনজিং মানে হচ্ছে যারা হাজার হাজার বছর ধরে কোনো একটা ভূমিতে বসবাস করছে এবং সেখান থেকে তাদেরকে বিতাড়িত করার বিভিন্ন রকমের প্ল্যান বিভিন্ন সময় হয়ে থাকে। তো এই যে গ্রুপ ডিনামিক্স, সেই গ্রুপ ডিনামিক্সের যে মেকানিজম বা অ্যাপ্রোচ সেটা কি এনশিওর করে? ইট ক্রিয়েটস ইম্প্যাক্ট অন রেশিয়াল, এথনিক অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড। সুতরাং যদি আমরা এটাকে একটা ক্লাসরুমের ভিত্তিতে যদি কল্পনা করি, যেমন আমি কোনো একটা অঞ্চলের কোনো একটা শ্রেণীকক্ষ, কোনো একটা বিদ্যালয় বা মহাবিদ্যালয়ের শ্রেণীকক্ষ যদি কল্পনা করি, তাহলে কীরকম হতে পারে? সেখানকার যে জনগোষ্ঠী তারাই তো মূলত এখানে একটা স্টুডেন্ট হিসেবে এনরোল করে, এবং সেখানে যদি সেই জনগোষ্ঠীর কোনো একটা জনগোষ্ঠী দেখা যাবে তারা সংখ্যায় অনেক বৃহৎ, তাদের ভাষার প্রচলন, তাদের সংস্কৃতির প্রভাব অনেক বেশি, কিন্তু সেটা যদি হয়ে থাকে, সেটা যদি ক্লাসরুমে সেটা রিফ্লেক্ট হতে থাকে, তাহলে যেখানে সে সংখ্যালঘু বা একজন শিক্ষার্থী যার সাংস্কৃতিক পরিমণ্ডলটা ছোট, তাহলে সে কিন্তু সেখানে মানে কোণঠাসা হয়ে যাবে, সে কিন্তু সেখানে লুজার হয়ে যাবে, সে কিন্তু সে নিজেকে সেখানে কিন্তু ফুললি তার ম্যানিফেস্টেশন করা যাবে না, সে নিজেকে এক্সপ্রেস করতে পারবে না ফুললি। তাহলে এখানে এই গ্রুপ ডিনামিক্সের ফলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা অ্যাসিউরেন্স যে ইট ক্রিয়েটস ইম্প্যাক্ট অন সোশ্যাল, এথনিক অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড। বিভিন্ন দেশে যখন যুদ্ধ হয় তখন আমরা এই ধরনের বিভিন্ন ঘটনাগুলো দেখি, যেখানে মাইনরিটি স্টুডেন্টসরা বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং সেটা ধর্মের কারণে হতে পারে, কোনো রেসিয়ালের কারণে হতে পারে, কোনো রিজিওনালিজমের ভিত্তিতে হতে পারে, কোনো এথনিক আইডেন্টিটির ফলে হতে পারে, কোনো কালচারাল ব্যাকগ্রাউন্ডের কারণে হতে পারে। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ইট ক্রিয়েটস ইম্প্যাক্ট অন সোশ্যাল, রেশিয়াল অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড। এটি জাতিগত, সাংস্কৃতিক পটভূমিতে প্রভাব সৃষ্টি করে, অর্থাৎ সেখানে একটা ব্যালেন্স তৈরি করে বা একটা এনভায়রনমেন্ট তৈরি করে। It ensure the environment for all kinds of students and irrespective of their background that is determined by religion, that is determined by তাদের ethnic identity এবং cultural background। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। তাহলে একটা already I have discussed the importance of group dynamics and I have given so many examples, and it is how it is very much related, how it is very much effective in a classroom situation. That is our main concern. এটা কিন্তু আমাদের মূল আজকে বিষয়, যে এটা একটা ক্লাসরুম এর ভিত্তিতে কেন এত গুরুত্বপূর্ণ। তো সেই ক্লাসরুমের একটা ক্লাসরুম কেমন হয় তারও মানে একটা এক্সাম্পল বা আমরা আলোচনা কিন্তু করেছি। তা আমাদের এই এখন আলোচনা আমি করতে যাচ্ছি যে একটা ফিচার্স অফ কন্ডিউসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট, একটা অনুকূল শ্রেণীকক্ষের পরিবেশ কেমন হয়। একটা অনুকূল শ্রেণীকক্ষের পরিবেশ আমাদের জানা দরকার, তার কারণ শ্রেণীকক্ষের পরিবেশ যদি অনুকূল না হয় তাহলে কিন্তু এই গ্রুপ ডিনামিক্সের যে বিষয়টা আমি বলছি সেটা কিন্তু আমরা সেখানে এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এখন এই শ্রেণীকক্ষের অনুকূল পরিবেশ বলতে গিয়ে প্রথমত যে বিষয়টা এখানে আসবে সেটা হচ্ছে যে একটা ভালো শারীরিক পরিবেশ নিশ্চিত করা। এখানে এনশিওরিং গুড ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এখানে একটা যে কোনো বিদ্যালয়, মহাবিদ্যালয় বা একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের ফিজিক্যাল এনভায়রনমেন্টটা কিন্তু ভীষণভাবে ভালো হওয়া দরকার। ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে ভালো বলতে গেলে এখন আমরা কোন কোন বিষয়কে কনসিডার করব? এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পৃথিবী, আমাদের যে পরিবেশ এটা আন্ডার থ্রেট। আমাদের পরিবেশের নানান রকমের ডিগ্রেডেশন হচ্ছে, পলিউশন হচ্ছে, এবং যার ফলে আমরা চেষ্টা করছি একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে একটা এমন পরিবেশ তৈরি করতে যেই পরিবেশে আমরা
খুব সুস্থভাবে বসবাস করতে পারবো, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোলের অন্যতম একটা বিষয়। তো এখন এই যে একটা ভালো শারীরিক ফিজিক্যাল এনভায়রনমেন্ট বলতে গেলে শুধুমাত্র যে বিরাট বিল্ডিং বা সেগুলো করলেই যে সেটা খুব ভালো একটা হয়ে যাবে সেরকম কিন্তু নয়। আমরা এখন শুনছি গ্রিন ক্লাসরুমের কনসেপ্ট আমরা এখানে চিন্তাভাবনা করতে পারি। যেমন হচ্ছে যে সেখানে এমন সুন্দরভাবে এই একটা ফিজিক্যাল এনভায়রনমেন্ট হবে যেখানে লাইট, যেখানে আলো বাতাস খুব সুন্দরভাবে স্টুডেন্টরা পেতে পারে, এবং উইদাউট ইলেকট্রিসিটি যাতে সেখানে অন্তত সুন্দর একটা আলো বাতাস স্টুডেন্টরা পেতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এখানে ফিজিক্যাল এনভায়রনমেন্টকে মানে ভালো এনভায়রনমেন্ট, তার অর্থ হলো একটা শিক্ষার্থী একটা শ্রেণীকক্ষের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা আসে, সেখানে ডিসেবল স্টুডেন্টরাও থাকতে পারে। তাদের জন্য অত্যাধুনিক র্যাম্প, তাদের জন্য অত্যাধুনিক বিভিন্ন রকমের কোমোড এবং ওয়েস্টার্ন কোমোড সেট আপ করা, যাতে করে তারা নিজেরা সেখানে ব্যবহার করতে পারে। এবং যেটা আমি বললাম, লাইট এবং টেকনোলজিকে ইন্টিগ্রেট করার কথা আমরা ভাবতে পারি। এই সমস্ত বিষয়গুলোই যদি ঠিকঠাক মতো থাকে, তবেই আমরা বলবো যে একটা এনভায়রনমেন্ট হচ্ছে একটা গুড এনভায়রনমেন্ট। সেখানে যেমন আমি ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিজের কথা বললাম, এলিমিনেশন অফ ডিস্ট্র্যাকশন মানেই হচ্ছে যেগুলো একটা এনভায়রনমেন্ট, একটা শ্রেণীকক্ষের এনভায়রনমেন্টকে ডিস্ট্র্যাক্ট করতে পারে, ডিস্টার্ব করতে পারে, সেখানে শিক্ষায় বাধাদান করতে পারে, সেরকম বিষয়গুলোকে কিন্তু এলিমিনেট করতে হবে। সেগুলো মানে আমাদের তাহলে বুঝতে হবে সেই জিনিসগুলো কী। যেমন কোনো একটা শ্রেণীকক্ষের পাশে যদি খুব জোর একটা সাউন্ড হয়, অর্থাৎ যেটা একটা নির্দিষ্ট টলারেন্সের বাইরে হচ্ছে, তাহলে কিন্তু সেটা শ্রেণীকক্ষের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। শ্রেণীকক্ষের বাইরে যদি কোনো একটা পাবলিক যে বিভিন্ন গ্যাদারিং, সেগুলোকে করতে দেওয়া যাবে না, তাহলে সেটা কিন্তু একটা ডিস্ট্র্যাকশান করতে পারে। তারপর আমি যেমন আলোচনার মধ্যে করতে গিয়ে বলেছি যে সেখানে যদি ঠিকমতো ওয়াটার সাপ্লাই না হয়, সেটাও কিন্তু লার্নিংকে ডিস্ট্র্যাক্ট করতে পারে। এই যে মানে যেগুলো যথোপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট যে ইনফ্রাস্ট্রাকচারাল যে ফেসিলিটিস, তার সঙ্গে যেগুলো প্রবলেম করতে পারে সেগুলোকে এলিমিনেট করে তবেই কিন্তু আমরা একটা সুন্দর একটা ফিজিক্যাল এনভায়রনমেন্টকে নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত হলো এনশিওরিং গুড সাইকোলজিক্যাল লার্নিং এনভায়রনমেন্ট। সাইকোলজিক্যাল লার্নিং এনভায়রনমেন্টের একটা অন্যতম এক্সাম্পল আমি দিয়েছি যখন আমি গ্রুপ ডাইনামিক্স নিয়ে আলোচনা করছিলাম। সেখানে যেমন হচ্ছে যে প্রত্যাশা সেট করে, সেটিং এক্সপেকটেশনস এবং মোটিভেশনাল ক্লাইমেট, এই দুটো জিনিসই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা যখন শ্রেণীকক্ষের মধ্যে আসে তাদের পঠন পাঠনের জন্য, সেখানে তারা নানান রকমের দে আর কামিং উইথ দেয়ার ডাইভার্স ব্যাকগ্রাউন্ড। তাদের সেখানে এই ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসার ফলে তারা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে কিন্তু শ্রেণীকক্ষে আসে। এখন আমরা যদি ভেবে নিই যে বিষয়টাই ইনস্ট্রাকশান দিচ্ছি সেটাই তারা সঙ্গে সঙ্গে করবে, সেটা কিন্তু আমাদের ভুল। কারণ তাদের অনেক সাইকোলজিক্যাল প্রবলেম থাকতে পারে, তাদের মোটিভেশন কম থাকতে পারে, কারণ তারা হয়তো যে পরিবেশের মধ্যে বড় হচ্ছে, যেখানে থাকছে, সেখানে হয়তো বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলো সারাক্ষণ তার সাইকোলজিক্যাল যে আসপেক্ট সেটাকে ক্ষতিগ্রস্ত করছে, তার ওয়েলবিং নষ্ট হচ্ছে। তার ফলে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করেই আমি বলতে পারবো না যে একটা অনুকূল ক্লাসরুম এনভায়রনমেন্ট আমি তৈরি করে নিয়েছি। সেই অনুকূল এনভায়রনমেন্ট তৈরি করতে গেলে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের পাশাপাশি আমাকে কিন্তু এই জিনিসগুলোও দেখতে হবে, যাতে করে ক্লাসরুমের যে ভেতরের পরিবেশ, সেখানটা যেন একজন শিক্ষার্থী নিরাপদ বোধ করেন, সেখানে যেন কোনো রকমের ডিসক্রিমিনেশন না হয়, সেখানে যেন তার ব্যাকগ্রাউন্ডের জন্য সে যেন ভিকটিম না হয়, এবং সে যেন একটা সুন্দর মানসিক গঠন যেন তার মধ্যে তৈরি হয়, এবং সে যেন সবাই সেখানে যেন নিরাপদ বোধ করেন তার শিক্ষক এবং বাকি শিক্ষার্থীদের মধ্যে। আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে শিক্ষার্থীদের ব্যাকগ্রাউন্ড, শিক্ষার্থীদের তাদের যে ডাইভার্স নিডস, সেগুলো নিয়ে তাদেরকে অনেক সময় প্রবলেম পড়তে হয়। সেই প্রবলেমটা হয়তো তার কোনো একটা যে কোমেটস, তার সঙ্গে যারা সহপাঠী তাদের দ্বারা হতে পারে, কখনো শিক্ষকদের দ্বারা হতে পারে, কখনো ম্যানেজমেন্টের দ্বারা হতে পারে। তাই যখনই আমরা একটা কন্ডিউসিভ ক্লাসরুম এনভায়রনমেন্টের কথা বলবো, তখন কিন্তু এই বিভিন্ন ধরনের বিষয়গুলো আমাদেরকে কিন্তু এলিমিনেট করতে হবে। এবং মোটিভেশনাল ক্লাইমেট মানে হচ্ছে এরকম একটা ক্লাইমেট যেখানে শিক্ষার্থী কোনো একটা শিখনের ক্ষেত্রে সে এত আনন্দদায়ক হবে যে সেই শিখনটা একটা জয়ফুল লার্নিং হবে, যে সে আনন্দের সঙ্গে শিখবে। সেটা যেন এরকম না হয় তার কাছে যেন ডিস্ট্র্যাকশান না হয়, তার কাছে যেন সেটা বোঝা না হয়। তাহলে একটা কন্ডিউসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট
কেমন হতে পারে তার একটা মোটামুটি দিক নির্দেশনা কিন্তু আমি এখানে করার চেষ্টা করলাম। এবং ভালো পরিকাঠামোগত পরিবেশ নিশ্চিত করা আমি এই আলোচনার মধ্যে নিশ্চিতভাবে রেখেছি, এবং এখানে আরও হয়তো কিছু কম্পোনেন্ট উঠে আসবে, সেগুলো আমি এখানে আলোচনা করব। যেমন শ্রেণীকক্ষের ভিতরের উষ্ণ এবং আমন্ত্রণমূলক স্থান, ওয়ার্ম অ্যান্ড ইনভাইটিং স্পেস ইনসাইড দ্য ক্লাসরুম। অর্থাৎ আমি ইতিমধ্যেই এই বিষয়টা বলেছি, যেটা ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিজের মধ্যে এখানে আসবে। আমি ইতিমধ্যেই বলেছি যে সেখানে যে কোনো শিক্ষার্থী যেন এরকম মনে না হয় যে একটা শ্রেণীকক্ষে গেলে আমার সেখানে মানসিক শান্তি নষ্ট হতে পারে। সেই জন্য সবসময় ফিল করে যে আমার শ্রেণীকক্ষ যেখানে আমি পঠন পাঠন করি সেটা আমার কাছে খুব একটা নিরাপদ জায়গা, এবং সেখানে আমি শিখতে খুব পছন্দ করি, কারণ সেখানকার যে পরিবেশ সেটা হচ্ছে জয়ফুল, অর্থাৎ আনন্দের মধ্যে যেন শিক্ষণটা তার হয়। এবং অ্যাক্সেস টু নেসেসারি মেটেরিয়ালস, এবং সেটা করতে গেলে সেখানে কিন্তু আমাদেরকে বিভিন্ন রকমের ইকুইপমেন্টস, বিভিন্ন রকমের মেটেরিয়ালসগুলোকে এনশিওর করতে হবে। সেই মেটেরিয়ালস মানে কি? সেই মেটেরিয়ালস মানে একেবারে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণে লাইট, পর্যাপ্ত পরিমাণে টিচিং উপকরণ, এই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে এনশিওর করতে হবে। এবং থার্ড হচ্ছে অ্যাক্সেসিবিলিটি টু অল দ্য এরিয়াজ অফ দ্য ক্লাসরুম, যাতে করে একটা শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের সমস্ত জায়গাতে তারা যাতে অ্যাক্সেস পায়, সমস্ত শিক্ষার্থীদের সঙ্গে যাতে মিথস্ক্রিয়া করতে পারে, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এলিমিনেশন অফ ডিস্ট্রাকশানের মধ্যে আমি ইতিমধ্যে আলোচনা করেছি যে অ্যাপ্রোপ্রিয়েট কালার অফ দ্য ওয়াল, টেম্পারেচার, লাইট, মিনিমাম নয়েজ ফ্রম আউটসাইড। Already I have given different example related to the elimination of distraction, why it is most important. এই সম্পর্কে কিন্তু আমি ইতিমধ্যেই বিভিন্ন এক্সাম্পল দিয়েছি। এখন কথা হচ্ছে যে একটি ভালো মনস্তাত্ত্বিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা কেন দরকার। ভালো, তারও কিন্তু অনেকগুলো এক্সাম্পল অলরেডি আমি দিয়েছি, এবং এখানে আরও হয়তো বৃহৎ কিছু এখানে আলোচনার মধ্যে রাখা যাবে। যেমন হচ্ছে সেটিং এক্সপেকটেশন, মানে হচ্ছে শিক্ষার্থীর আচরণগত প্রত্যাশা, যা শিক্ষার্থীর আচরণের নিয়ম এবং পদ্ধতির মাধ্যমে প্রকাশ করা হয়। শিক্ষার যদি অন্যতম গোল আমি দেখি, তাহলে সেটা কিন্তু শিক্ষার্থীর আচরণ এর পরিবর্তন, এবং সেখানে সেই গোল সেটিংটা এমনভাবে করতে হবে যাতে করে শিক্ষার্থী সেই গোল সম্পর্কে একটা তার অবগত থাকে এবং সেভাবে সে আচরণগুলো করে। দ্বিতীয়ত হলো যে মোটিভেশনাল ক্লাইমেটের কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ মোটিভেশন কেমন কেমন হওয়া দরকার, অর্থাৎ শেখার উদ্দীপক এবং আনন্দদায়ক করা। এখানে শিখতে গেলে যাতে তার মধ্যে একটা রেনফোর্সমেন্টের ব্যবস্থা থাকে, এবং সেই রেনফোর্সমেন্টের মাধ্যমে তাকে যদি আমরা শেখাতে পারি, তাহলে দেখা যাবে সে আনন্দের সঙ্গে বিষয়গুলোকে শিখছে। তার মধ্যে একটা কিউরিয়াসিটি তৈরি করা, এবং সেই কিউরিয়াসিটিগুলো তিনি যখন রিজলভ করতে পারবে, তখন কিন্তু তার মধ্যে একটা অনুপ্রেরণামূলক উপায়ে কাজ উপস্থাপন করতে পারবে। অনুপ্রেরণামূলক উপস্থাপন মানে তার মোটিভেশন থাকবে একটা। সেখানে নির্দিষ্ট শেখানোর লক্ষ্য নির্ধারণ করা, অর্থাৎ শিক্ষণটা যেন নির্দিষ্ট হয়, তার যেন একটা ডিলিমিট করতে পারি আমরা। এরকম নয় যে আমরা শুধু শিখেই যাচ্ছি, তার মানে কোনো একটা শুরু কোথায় শেষ, এই বিষয়গুলোকে খুব সায়েন্টিফিক্যালি আমাদেরকে কিন্তু অ্যারেঞ্জ করা। শিক্ষার্থীর আত্মসম্মান রক্ষা করা, অর্থাৎ তাদের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করা। আমি অলরেডি বলেছি যে শিক্ষার্থীরা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে শ্রেণীকক্ষে আসে, সেই সমস্যাগুলোকে রিজলভ করা এবং তাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা সম্পর্কে যাতে তাদেরকে ছোট হতে না হয়, তাদেরকে যে মানসিকভাবে যদি কেউ বিপর্যস্ত করতে না পারে, সেগুলো এনশিওর যদি আমরা করতে পারি, তাহলে অটোমেটিক দেখা যাবে তাদের মধ্যে অনেক আত্মবিশ্বাস বেড়ে চলেছে। এবং বিভিন্ন শিক্ষাক্ষেত্রে আমরা এরকম অপ্রীতিকর অনেক ঘটনা দেখি, যেখানে শিক্ষার্থীদের পুয়ার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলা হয়, যার ফলে তাদের কিন্তু আত্মবিশ্বাসে আরও অনেক ঘাটতি হয়। শিক্ষার্থীদের স্বায়ত্তশাসন তৈরি করা, অর্থাৎ একটা শিক্ষার্থীরা নিজেরাই যাতে তাদের মধ্যে একটা সেলফ ডিসিপ্লিনের মধ্য দিয়ে নিজেরাই যাতে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ যেখানে আমাদের রবীন্দ্রনাথের কথা বলতে হয়, তিনি একটা মুক্ত শৃঙ্খলার কথা বলেছিলেন। বাইরে থেকে খুব শাসন করে তাদেরকে শৃঙ্খলিত করার থেকে যদি তাদের নিজেদের মধ্য থেকেই একটা আত্মনিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়, তাহলে তাদের স্বায়ত্তশাসনটা খুব সুন্দর হয়, এবং সেই স্বায়ত্তশাসন নিজেদের মাধ্যমে তারা স্বায়ত্তশাসন করতে পারে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং স্বপেষণামূলক শিক্ষণ যেখানে শিখবে তারা, সেখানে অর্থাৎ সেলফ মোটিভেশনটা তারা পাবে,
বাইরে থেকে সবসময় যে মোটিভেশন দরকার হবে সেরকম নয়, তারা একটা সেলফ মোটিভেশন পাবে এবং সেলফ মোটিভেশনের মাধ্যমে তারা ভালো করে জিনিসগুলোকে ক্লাসরুমের মধ্যে ইনভলভ হতে পারবে। একটি অনুকূল শ্রেণীকক্ষের পরিবেশের জন্য কৌশল কী কী থাকবে, এতক্ষণ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কেমন হবে সেটা নিয়ে আলোচনা করেছি এবং তার পাশাপাশি আমি আলোচনা করেছি যে সাইকোলজিক্যাল বিভিন্ন আসপেক্টগুলো কীরকম হবে। এখন আমি যে বক্তব্যটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে স্ট্র্যাটেজিসগুলো কেমন হবে, অর্থাৎ কী কী কৌশল আমরা নিতে পারি একটা অনুকূল শ্রেণীকক্ষ প্রস্তুত করার জন্য, আমরা কী কী ধরনের কৌশল নিতে পারি। তো প্রথমত হচ্ছে গোল সেটিং বা গাইডলাইন, অর্থাৎ একটা নির্দিষ্ট গোল থাকা দরকার এবং সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য তার একটা নির্দিষ্ট গাইডলাইন থাকা দরকার। এবং দ্বিতীয়ত হলো ক্রিয়েটিং আ সেন্স অফ বিলঙ্গিং, অর্থাৎ সেখানে আমি একটা ক্লাসরুমের শিক্ষার্থী, আমার যেন সেই ক্লাসরুম সম্পর্কে একটা ফিলিংস থাকে, একটা অনুভূতি থাকে এবং একটা মানসিক অ্যাট্রাকশান থাকে যে আমি পছন্দ করি এবং আমি সেখানে খুব ভালো ফিল করি, গুড ফিল করি। থার্ড হচ্ছে যে ইনস্ট্রাক্টর অ্যান্ড কোর্স অর্গানাইজেশন, অর্থাৎ প্রশিক্ষক এবং কোর্স অর্গানাইজ যারা করবে তারা যেন ঠিকঠাক হয়। ফোর্থ হচ্ছে নেতৃস্থানীয় আলোচনা, লিডিং ডিসকাশনস, অর্থাৎ কী করে গোটা শ্রেণীকক্ষটা পরিচালিত হবে, তার লিডারশিপ কারা দেবে সেটা ঠিক করা। নোয়িং দ্য লার্নার্স, দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ যে লার্নাররা আমাদের কাছে আসছে তাদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমি আগেই বলেছি যে তারা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসে, সুতরাং আমি যদি লার্নারকে না জানি তাহলে কিন্তু আমি তাকে শেখাতে পারবো না। তার সমস্যাগুলোকে আমার জানতে হবে, যদি কোনো সমস্যা থাকে, তার অনেক বিশেষ চাহিদা থাকতে পারে, সেগুলো আমাকে জানতে হবে। তাহলে অল দিজ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিস ফর কন্ডিউসিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট। সেখানে অলরেডি আমি বলেছি যে শিক্ষার্থীর কাছে কোর্সের যে প্রথম যেটা আলোচনা, গোল সেটিং অর্থাৎ গাইডলাইন, অর্থাৎ সেখানে শিক্ষার্থীর কাছে কোর্সের লক্ষ্যগুলি পরিষ্কার করা যাতে করে প্রয়োজনীয় তথ্যের উপর ফোকাস করতে পারে। মেক দ্য কোর্স গোলস ক্লিয়ার টু দ্য স্টুডেন্ট সো দ্যাট দে ক্যান ফোকাস অন দ্য এসেনশিয়াল ইনফরমেশান। দ্বিতীয়ত হলো শ্রেণীকক্ষের অন্তর্ভুক্ত সম্মানজনক এবং শেখার জন্য উপযুক্ত নিশ্চিত করে নির্দেশিকা স্থাপন করা হয়েছে এখানে অ্যাম্বোরোস বলেছেন 2010-এ যে স্টাবলিশ গাইডলাইন টু এনশিওর দ্য ক্লাসরুম ইজ ইনক্লুসিভ, রেসপেক্টফুল অ্যান্ড কন্ডিউসিভ টু লার্নিং। অর্থাৎ যে কোনো একটা শ্রেণীকক্ষ যদি আমি অনুকূল করতে চাই সেখানে এই জিনিসগুলো হওয়া দরকার, যে সেটা ইনক্লুসিভ, সেটা অন্তর্ভুক্তিমূলক, অর্থাৎ শিক্ষার্থীরা সেখানে অন্তর্ভুক্ত হতে পারবে, সেখানে রেসপেক্ট থাকবে, লার্নার্স উইল বি রেসপেক্টেড অ্যান্ড কন্ডিউসিভ। এবং একটি নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরি করতে স্পষ্ট নির্দেশিকা ব্যবহার করুন যা শিক্ষার্থীর ধারণা এবং দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান নিশ্চিত করে। অর্থাৎ ইউজ ক্লিয়ার গাইডলাইন টু ক্রিয়েট আ সেফ লার্নিং এনভায়রনমেন্ট দ্যাট এনশিওরস রেসপেক্ট ফর স্টুডেন্টস আইডিয়াজ অ্যান্ড ভিউ পয়েন্টস। তাহলে এখানে কোনোভাবেই কিন্তু স্টুডেন্টের রেসপেক্টকে কোনোভাবে কিন্তু ডিসওবে করা যাবে না, অর্থাৎ স্টুডেন্ট মাস্ট বি রেসপেক্টেড। এবং ক্রিয়েটিং সেন্স অফ বিলঙ্গিং, অর্থাৎ এখানে প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে যদি একটা সুন্দর মিথস্ক্রিয়া না হয়, প্রত্যেকের মধ্যে যদি একটা আন্তরিকতা না হয়, প্রত্যেকে যদি নিজের মতো করেই বসে থাকে, যেটাকে বলা হচ্ছে আইস ব্রেকার ব্যবহার করে ছাত্রদের একে অপরকে জানতে সাহায্য করুন, শিক্ষার্থীদের সাথে সংযোগ করুন, নিজের সম্পর্কে কিছু শেয়ার করুন, এছাড়াও তাদের নাম, তাদের সম্পর্ক কিছু জানুন। অর্থাৎ কোনো টিচার যখন কোনো শিক্ষার্থীর নাম ধরে ক্লাসের মধ্যে ডাকে তখন কিন্তু সেখানে সেই শিক্ষার্থী কিন্তু শিক্ষক সম্পর্কে অনেক আগ্রহ প্রকাশ করে, যে কোনো শিক্ষক শিক্ষার্থীকে ইম্পর্টেন্স দিচ্ছে। কিন্তু সেখানে যদি উল্টোটাই হয়, কোনো শিক্ষক যদি শিক্ষার্থীকে গুরুত্ব না দেয়, তার নাম ধরে না ডাকে, তাকে যদি ইম্পর্টেন্স না দেয়, সেখানে কিন্তু সে ইন্টারেস্ট পাবে না। এবং বিভিন্ন কিছুতে অংশগ্রহণে উৎসাহিত করা উচিত, তবেই কিন্তু শিক্ষার্থীরা তাদের ইনভলভমেন্টটা কিন্তু বেশি হবে এবং খুব ভালো হবে। তো যে বিষয়টা বলছিলাম, এবং প্রশিক্ষক এবং কোর্স সংগঠক অর্থাৎ শেখার উদ্দেশ্য, মূল্যায়ন, নির্দেশমূলক কৌশলগুলো সারিবদ্ধ করুন এবং একটি স্পষ্ট কোর্স কাঠামো প্রদান করুন। এবং সফল হওয়ার জন্য শিক্ষার্থীদের ক্লাসের ভেতরে এবং বাইরে যা করতে হবে তার জন্য প্রস্তুত করুন। অর্থাৎ একজন কোর্স শিক্ষককে কিন্তু এই বিভিন্ন দায়িত্বগুলোর পালন করতে হবে এবং তিনি বিভিন্ন প্রতিক্রিয়ার জন্য প্রাথমিক সুযোগগুলো প্রদান করুন এবং কোর্স চলাকালীন লক্ষ্যযুক্ত, সময় উপযোগী এবং প্রতিক্রিয়াগুলো দিয়ে চালিয়ে যান।
অর্থাৎ এখানে বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন রয়েছে, এগুলো কিন্তু ভালো করে একজন শিক্ষককে ফলো করতে হবে। শিক্ষার্থীর গঠনমূলক মূল্যায়নের বিভিন্ন রকমের ব্যবস্থা করতে হবে। গঠনমূলক মূল্যায়ন মানে হচ্ছে সেখানে যদি কোনো ভুলভ্রান্তি হয় সঙ্গে সঙ্গে শিক্ষার্থীকে সেই সম্পর্কে বলতে হবে এবং এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মধ্য দিয়ে তাকে চেঞ্জ হবে এবং তার শিখনটাও চলতে থাকবে। লিডিং ডিসকাশন বলতে আমরা এখানে বুঝবো যে নেতৃস্থানীয় আলোচনা, অর্থাৎ আলোচনার নির্দেশিকা সেট করে বা শিক্ষার্থীর সভ্যতা, সম্মান ইত্যাদির জন্য তার নিজস্ব নিয়ম তৈরি করা শুরু করতে হবে। শিক্ষার্থী যাতে, যেমন সেলফ ডিসিপ্লিনের কথা আমি বলেছি এবং রবীন্দ্রনাথের একটা এক্সাম্পল দিয়েছি যে মুক্ত শৃঙ্খলা, অর্থাৎ বাইরে থেকে নিয়ন্ত্রিত করার থেকে যদি শিক্ষার্থীরা নিজেরাই নিয়ন্ত্রিত হতে পারে সেটা অনেক বেশি সুন্দর। সেখানে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে অংশগ্রহণ করতে পারে, শিক্ষার্থীদের শেখার পরিবেশটা তারা সঠিকভাবে নিজেদের মতো করে ব্যবহার করতে পারে। তাহলে অল দিজ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আসপেক্টস আন্ডার লিডিং ডিসকাশনস। এবং অলরেডি আমি বলেছি যে কি করে শিক্ষার্থীদের আমাদের জানা দরকার, কারণ শিক্ষার্থীদের সম্পর্কে যদি আমরা না জানি তাহলে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারবো না, এবং যদি পরিস্থিতি সম্পর্কে জানতে না পারি তাদেরকে আমরা শিক্ষাতেও তেমনভাবে ইনভলভ করতে পারবো না। তাহলে দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক অফ আ টিচার টু নো দ্য লার্নার্স। তো আজকের এই আলোচনা এখানে আমি একটা গ্রুপ ডিনামিক্স এবং গ্রুপ ডিনামিক্সের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে সেখানে গ্রুপ সম্পর্কে আলোচনা করেছি এবং এখানে আমি আলোচনা করেছি যে একটা অনুকূল পরিবেশ কেমন হয় শিক্ষার। তো সামগ্রিকভাবে অনুকূল পরিবেশ বলতে গিয়ে সেখানে একটা সাইকোলজিক্যাল আসপেক্টস, সেখানকার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, বিভিন্ন বিষয় কিন্তু আলোচনার মধ্যে উঠে এসেছে। তাহলে একটা শ্রেণীকক্ষ যদি আমরা ঠিকভাবে পরিচালনা করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রুপ ডিনামিক্স, যেটা কার্ট লিউইন 1930 সালে যে অ্যাপ্রোচটা দিয়েছিলেন, এটা অত্যন্ত এফেক্টিভ একটা অ্যাপ্রোচ। এটুকু আলোচনার মধ্য দিয়ে আজকের এই যে অডিও ভিজুয়াল লেকচার আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। I convey my sincere thanks to Indian Institute of Teacher Education, Gandhinagar, Gujarat, for giving me this opportunity to be a resource person under the project Ek Bharat Shreshtha Bharat.